সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাইদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। আমার ডান দিকে আছেন সিনিয়র সাংবাদিক, কলামিস্ট এবং বাংলা ভিশনের ডেপুটি হেড অব নিউজ মোস্তফা কামাল। বাম দিকে আছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ। ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার মূলমন্ত্র জনগণের জন্য রাষ্ট্র নয়, বরং রাষ্ট্রের প্রয়োজনে জনগণের যথেচ্ছা ব্যবহার। এখানে শাসক তার ক্ষমতা দীর্ঘস্থায়ী করতে জনগণের উপরে চাপিয়ে দেয় নিজস্ব মতবাদ, কারণে অকারণে করে বল প্রয়োগ। এভাবেই চলে দিন গড়িয়ে বছর, কিংবা বছর পেরিয়ে যুগ। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা ফ্যাসিস্ট শাসকদের প্রকৃষ্ট উদাহরণ, যারা ক্ষমতা ধরে রাখতে চালিয়েছিলেন জনগণের উপরে নিষ্ঠুরতা, রক্ত ঝরিয়েছেন শত সহস্র মানুষের। যদিও তাদের পরিণতি হয়েছে ভয়াবহ। গবেষণাধর্মী অনুষ্ঠানে আমাদের আলোচনায় তুলে ধরবার চেষ্টা করব সেই সব কিছু, বিশ্লেষণ করবার চেষ্টা করব বৈশ্বিক প্রেক্ষাপটে পতিত হাসিনার ফ্যাসিবাদী আমল। দর্শক, আজ 27 অক্টোবর 2025। হাসিনার গত 15 বছরের শাসনামলের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল, অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2009 জজ মিয়া গল্পের রূপকার বাবর এবার আসামি। 2010 মূল্যসূচক নিয়ে লুকোচুরি। 2011 কালো টাকা উঠছে নারায়ণগঞ্জে। 2015 র্যাব পরিচয়ে তুলে নেওয়া হয়েছে নগর পরিকল্পনাবিদকে। 2016 ভুয়া প্রশ্ন 3 লাখ টাকায় বিক্রি হয়। 2017 আদালতে খালেদা জিয়া, যেদিন আমার ছেলে মারা যায় সেদিনই হত্যা মামলা। 2018 সংবিধান লঙ্ঘনকারীদের বিচার হবে, ডক্টর কামাল। 2019 ভারত বিএনপি সম্পর্কে সন্দেহের দোলাচলে। 2021 ইইউর সঙ্গে বৈঠকে ডিজিটাল অ্যাক্টের অপব্যবহারে উদ্বেগ, গণতান্ত্রিক শাসন নিশ্চিতে সম্মত বাংলাদেশ। দর্শক, আমরা শিরোনাম শুনলাম, এবার এ বিষয়ে আলোচনা শুনব অতিথিদের মুখ থেকে। শুরুতেই যাচ্ছি মোস্তফা কামাল, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2009 সালের একটি খবরে আমরা দেখলাম জজ মিয়া গল্পের রূপকার বাবর এবার আসামি, সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসামি। সেই সময় সংবাদ মাধ্যমগুলোর অনেকেই সরকারি ইশারায় মন গড়া সংবাদ প্রকাশ করতে বা প্রচার করতে বাধ্য ছিল। আপনিও একটি গণমাধ্যমের দায়িত্বশীল জায়গায় দায়িত্ব পালন করেছিলেন। কেমন ছিল সেই সময়কার গণমাধ্যমের স্বাধীনতা বা এই যে সংবাদ প্রচারে বাধ্য করা, নানান জায়গা থেকে যে সংবাদের স্ক্রিপ্ট আসা, সেই প্রবণতা কেমন ছিল? যখন ফ্যাসিস্ট শব্দটা আসবে বা স্বৈরাচার শব্দটা আসবে, তারা আইনের শাসন চান না। তাদের প্রথম কৌশল এটা, তারা চান শাসনের আইন, অর্থাৎ প্রকারান্তরে দুঃশাসনের আইন। অর্থাৎ আইনের শাসন আর শাসনের আইন তফাৎ কিন্তু বিস্তর। শাসনের আইন মানে হচ্ছে মানুষকে শাসন করার জন্য নিজস্ব আইন, নিজস্ব আইন, ইম্পোজড অ্যাক্ট, ইম্পোজ করা, যেটা বলবেন সেটাই আইন। তো যখন জজ মিয়ার ঘটনা এসেই গেল, একের সাথে আপনি যখন ওই ঘটনাগুলো কম্পাইল করলেন, কষ্টের কাজ করেছেন, আর আমরা এক নজরে আপনার সেটা একটু রিক্যাপ করে নিয়েছি। কোনোটা হয়তো আমরা ভুলেও গেছি, কিন্তু উল্লেখযোগ্য দিক হচ্ছে জজ মিয়ার বিষয়টা। তো জজ মিয়ার বিষয়টা বলতে গেলে, যেটা আজকের বাংলাদেশ থেকে আমরা কতটুকু মুক্ত হতে পেরেছি ঠিক জানি না। সম্ভবত গোটা বিশ্বেই একটা প্র্যাকটিস যে আল্লাহকে হাজির নাজির জেনে মিথ্যা কথা শুরু করার একটা শপথ। বলা হয় যে সত্য কথা বলবো, মানে যাহা বলিব সত্য বলিব। আসলে
মনোজগতে বলা হচ্ছে মিথ্যা কথা বলা বুঝি শুরু করলাম, অর্থাৎ শপথ নিয়ে মিথ্যা কথার যে একটা প্র্যাকটিস, সেটা আমাদের এই বিচারালয়ে সবচেয়ে হয়তো বা বেশি। এমনিতে গড়পড়তে আমরা মিথ্যা কথা সারাদিনে বলি কম বেশি, আর বিচারালয়ে গেলে রীতিমতো শপথ করেই মিথ্যা বলা শুরু করি। তো এই জজ মিয়া নিয়ে যা হয়েছে এক পর্যায়ে সেটা নাটক, কখনো কখনো অতি নাটক হয়েছে। তো এই পরিবর্তিত এই বাংলাদেশে কিন্তু আজকে এটা পরিষ্কার করার এক সুযোগ। অনেক কিছু হয়তো পরিষ্কার করা যাবে না, সব জজ মিয়া আনা যাবে না, অন্তত এই জজ মিয়ার বিষয়টা একটা পরিষ্কার করার সুযোগ। এই কারণে যাকে উদ্দেশ্য করে গালি দিয়ে হোক, উপমা দিয়ে হোক, নাটক বলে হোক প্রচার করা হয়েছে, অর্থাৎ লুৎফুজ্জামান বাবর, তিনি এখন কিন্তু মুক্ত। তারও একটা দায়িত্ব আছে ওই বিষয়টা পরিষ্কার করা। গণমাধ্যমের জায়গা থেকে আমাদেরও দায়িত্ব আছে যে ওই জজ মিয়াটা কে, নাটকটা কী ছিল, ওই দায়বদ্ধতা থেকে নিশ্চয়ই আপনিও একটা দায়িত্বশীল পরিচয় দিচ্ছেন গণমাধ্যম কর্মী হিসাবে, যেটা পরিষ্কার করার একটা তাগিদ। অন্তত শুরু হোক না, জজ মিয়া নিয়ে শুরু হোক। তো ওই জজ মিয়া এখন কোথায় আছে আমাদের কাছে কিন্তু আপডেট তথ্য নেই। মধ্যবর্তী সময়ে যারা বললেন এটা নাটক, তারা জজ মিয়াকে তখন কোথায় রেখেছিলেন? সে কার গাড়ি চালাতো দীর্ঘদিন ধরে? আওয়ামী লীগের কোনো একজন নেতার সে গাড়ি চালাতো দীর্ঘদিন ধরে। তো যখন এত বড় একটা দুষ্ট, তাদের বর্ণনা অনুযায়ী, তাদের বয়ান অনুযায়ী, তো যখন এত বড় একটা দুষ্ট, তারে আবার আপনারা লালন পালন করলেন কেন, সাথে সাথে রাখলেন কেন? এই মুহূর্তে সে কোথায় আছে জজ মিয়া? তো এগুলোর দিক থেকে সরকারে যারা আছেন তাদেরও কিন্তু একটা দায়িত্ব আছে যে অন্তত প্রতীকী হিসাবে এইসব নাটকের একটু স্বরূপ উন্মোচন করা। ওই নাট্যকার কারা ছিলেন, ওই স্লট কারা সাজিয়েছিলেন, তারা কাকে হায়ার করেছিলেন, কত টাকা দিয়েছিলেন, উদ্দেশ্য কী ছিল, সেটা আমাদের জন্য কিন্তু একটা বড় রকমের বার্তা হয়ে থাকবে। আমি বলবো ইতিহাস হয়ে থাকবে। যেহেতু এই ঘটনা নিয়ে বাংলাদেশে অনেক কথা হয়েছে, ঘটনা তো সত্য, ওখানে যে বোমা হামলা হয়েছে ওটা তো সত্য, ওই বোমা হামলা যে মানুষ মারা গেছে এটাও তো সত্য, সম্ভবত 24 জন, সেটার মধ্যে তো নাটকীয়তা নেই। তো নাটকীয়তা হয়ে গেল জজ মিয়াকে নিয়ে, যে কারণে আপনার প্রশ্নের দৃষ্টিতে আমি গণমাধ্যমের জায়গা থেকেও দাবি করব, দেশের একজন নাগরিক হিসাবেও দাবি করব। গণমাধ্যম এই খবরগুলো যেভাবে প্রচার করেছে বা প্রকাশ করেছে, এটি কি বাধ্য ছিল? কিছুটা তো অবশ্যই ছিল। আপনিও গণমাধ্যমে কাজ করেছেন, কারো কারো অতি উৎসাহ ছিল। এটি কি গণমাধ্যমের চরিত্র মোটে হওয়া উচিত নয়। বর্তমানে আমরা বদলাতে পেরেছি কিছুটা চেষ্টা, যে আমরা করছি না তাও কিন্তু নয়। এই যে বলছি তো, কতটুকু চেষ্টা করছি, কতটুকু সফল হচ্ছি, এ বিষয়ে আমরা একটু আলাউদ্দিন মোহাম্মদ, তার এই জুলাই গণ অভ্যুত্থানের রাজপথ থেকে বেড়ে ওঠা নেতৃত্ব, তারা শুরু থেকেই বলে এসছে রাজনীতিতে নতুন একটা সংস্কৃতি চালু তারা করবেন। তারা কতটুকু পেরেছেন জানি না, তবে বলেছেন তো। জি, বলে সেই জায়গা থেকে আমি জানতে চাই 2009 সালের পরবর্তী যে এই জজ মিয়া নাটকের মতো এরকম অজস্র খবর গণমাধ্যম কখনো অতি উৎসাহী হয়ে করেছে, কখনো বাধ্য হয়েছে। সময়টা কেমন ছিল, কতটুকু বদলাতে পেরেছি? আপনি যে বিষয়টি অবতারণা করেছেন এটি একটি মর্মান্তিক বিষয় ছিল। স্বাভাবিকভাবে আমরা বিরোধী দল এবং বিরোধী মত দমনে সব সরকারি কিছু না কিছু এখানে আপনার আইন বহির্ভূত অথবা কোনো না কোনোভাবে আপনার দমন পীড়ন চালায়। কিন্তু 21 আগস্টের যে ঘটনাটি কোনোভাবেই আসলে প্রত্যাশিত ছিল না। কোনো জাতির জীবনে এই ধরনের ঘটনা কোনো পক্ষের প্রত্যাশিত না। তখন এই ধরনের ঘটনাকে যে কোনো সরকার তার উচিত হলো যে যথাসম্ভব নিষ্ঠার সাথে এবং যে কোনো ধরনের চাপ মুক্ত হয়ে এটাকে তদন্ত করা। কারণ এখানে যে ঘটনা ঘটে গিয়েছে সেই ঘটনা তো আপনি ফিরিয়ে আনতে পারবেন না। এখানে রাজনীতিবিদদের মৃত্যু ঘটেছে আরেকটি রাজনৈতিক সরকার থাকা অবস্থায়। তখন আপনি এটাকে কিভাবে মানে এখানে দুই পক্ষেরই কিছু না কিছু দায় আছে। কিন্তু এই যে আমি আপনাকে একটু যোগ করে রাখি যে ওই 21 আগস্ট 2004 সমাবেশটি যে জায়গায় হবার কথা ছিল তার ঠিক 3 ঘন্টা আগে বা 4 ঘন্টা আগে কোনো প্রকার অনুমতি ছাড়াই সমাবেশের স্থল চেঞ্জ করা হয়। সেখানে কিন্তু সিকিউরিটি ক্লিয়ারেন্সও ছিল না যে জায়গাটিতে। আমি যোগ করলাম জাস্ট। আমাদের যেই চাওয়া, যে নাগরিক হিসেবে আমরা কি চাই, আমরা চাই যে নিরাপত্তা, নিশ্চয়তা এবং সরকার যাতে, যেটা মোস্তফা ভাই বললেন, যে আইনের শাসন অনুযায়ী দেশ পরিচালনা করে। সরকার নিজের মতো করে আইনকে হস্তক্ষেপ করবে, আইনকে টুইস্ট করবে, ব্যবহার করবে, এটা কখনোই চাই না, কারো দ্বারাই চাই না।
এখন তারপর কিন্তু দীর্ঘদিন পার হয়ে গিয়েছে, কিন্তু জজ মিয়া নাটকের কিন্তু অবসান ঘটেনি। এবং এটা কিন্তু যে এখন পর্যন্ত শুধু আমরা জজ মিয়া কেন, আমরা যখন যুদ্ধাপরাধ ট্রাইব্যুনাল হয়েছে সেক্ষেত্রে আপনারা দেখেছেন যে বাংলাদেশের সাক্ষী তাদেরকে পাওয়া গিয়েছে কলকাতার জেলে। হ্যাঁ, এবং বাংলাদেশের অনেককেই আমরা হয়তো অনেকের নামও জানি না, অনেকের ঘটনাও জানি না। সাংবাদিক কাজলকে নিজের দেশে অবৈধ অনুপ্রবেশের দায় জেল খাটতে হয়েছে। পাশাপাশি অনেককেই আপনার বর্ডার কোনোভাবে ক্রস করে দিয়ে আসা হয়েছে, এবং যাদের কাছে দিয়ে আসা হয়েছে আমরা সবাই জানি যে তারা এই রিজিমকে দীর্ঘদিন ধরে টিকিয়ে রেখেছিল। এখন এই ব্যবস্থাটা তো 5 আগস্টের পর আমরা কখনোই কোনোভাবে চাই না, এবং আমরা বিশ্বাস করি যে ভবিষ্যতে গণমাধ্যমের স্বাধীনতা এবং মানে বদলে যাওয়ার সময় কতটুকু বদলেছি আমরা সেটা নিয়ে আলোচনা শুনতে চাই আপনার কাছ থেকে। যে আনফরচুনেটলি মনে হয় না যে গণমাধ্যম আমূল পরিবর্তন ঘটে গিয়েছে, কারণ গণমাধ্যমে যেই জার্নালিস্টরা তখন কাজ করেছেন, এখন যারা কাজ করছেন, যেই গণমাধ্যমের মালিক পক্ষ যারা ছিলেন, মূল জায়গাটা হলো যে জার্নালিস্টদের সাথে মালিক পক্ষের যে নেগোসিয়েশন, তাদের যে টার্মস, জার্নালিস্টরা কি সত্যিকার অর্থেই বস্তুনিষ্ঠ সাংবাদিকতা করতে পারছেন কিনা, এটার উপর নির্ভর করবে আমরা আসলে কতটুকু বদলাতে পেরেছি। এখন একটা মিডিয়ার মালিক যদি রাজনীতির সাথে সংযুক্ত থাকে, এবং সেটা হোক আওয়ামী লীগ, হোক বিএনপি, হোক জামাত ইসলামী অথবা এনসিপি, তখন কিন্তু ওই হাউজের জার্নালিস্টের পক্ষে ওখানে কিন্তু আপনার তার প্রফেশনালিজম নিয়ে কাজ করা কঠিন হয়ে যাবে। মানে মালিকের ন্যারেটিভের বাইরে যাওয়ার সুযোগ কম। এটা কিন্তু একটা সেলফ সেন্সরড, একটা তাকে বলতেও হবে না। হ্যাঁ, এবং কেউ কেউ আছে হয়তো বা বলবেন যে আপনারা স্বাধীনভাবে কাজ করেন, বাট স্টিল তিনি জানেন যে আমার স্বাধীনতার সীমারেখা কতটুকু। এবং সেই প্রেক্ষাপটে আমার মনে হয় যে যদি মালিক পক্ষের দিকে তাকাই, মালিকানার পরিবর্তনের দিকে তাকাই, আমরা খুব বেশি আশার আলো দেখতে পাই না। কিন্তু অন্যদিকে যদি দেখি যে আপনার গত 17 বছরে যে ধরনের ঘটনা ঘটেছে তার অনেকগুলোই আসলে এই সময় এসে হয় এটা বিচার হয়েছে, অথবা এটা তদন্ত শুরু হয়েছে, অথবা এটা নিয়ে প্রশ্ন উঠছে। সেই ভিত্তিতে আমরা মনে করি যে এখন একটা চাপ তৈরি হয়েছে। এবং সবচেয়ে বড় কথা হলো যে জনগণকে দাবিয়ে রাখার জন্য দীর্ঘদিন ধরে এই প্রতিষ্ঠানগুলোকে কুক্ষিগত করা হয়েছে, সেই জনগণ কিন্তু তাদের দেয়াল ভেঙে ফেলেছে। এখন এই জনগণের ভাঙা দেয়াল এবং এই যে জনগণের কাছে উন্মুক্ত হয়ে যাওয়া যে সত্য, এবং রাষ্ট্রের যেই খোল নলচে তরুণদের কাছে পরিষ্কার হয়ে গিয়েছে, এই জনগণকে আপনি কিভাবে নতুন করে আবার নিয়ন্ত্রণে আওতায় আনবেন, সেই প্রেক্ষিতে বলে যদি তখন মনে হবে যে না, আসলে এটা পরিবর্তন হয়ে গিয়েছে, মগজে পরিবর্তন হয়ে গেছে, মননে পরিবর্তন হয়ে গিয়েছে, আপনার ট্র্যাডিশনাল মিডিয়া অথবা কর্পোরেট মিডিয়ার পাশাপাশি বিকল্প মিডিয়া দাঁড় হয়ে গিয়েছে, সেই প্রেক্ষিতে পরিবর্তন ঘটেছে। বাট যেই জায়গায় পরিবর্তন ঘটেনি, আমরা মনে করি যে এইটা একটা ক্ষুদ্রতম দেয়াল, যে দেয়ালটা অনেক বড় দেয়াল, যে জনতা ভেঙেছে, এই দেয়ালটা অটোমেটিক ভেঙে যাবে। এটার জন্য মনে হয় না যে আবার বড় ধরনের আন্দোলনে যেতে হতে পারে আর কি। আলাউদ্দিন মোহাম্মদ, আপনার আলোচনায় একটু যোগ করতে চাই। 2011 সালের একটি খবরের শিরোনামে আমরা দেখলাম কালো টাকা উঠছে নারায়ণগঞ্জে। এই যে রাজনীতিতে কালো টাকার প্রকোপ কিন্তু এখনো যায়নি। এই প্রকোপ যদি দূর করা না যায়, রাজনীতি টিকবে? আদৌ রাজনীতি টিকবে, না এই কালো অর্থনীতি আমাদের রাজনীতিকে গ্রাস করে দিবে? কেন আমরা এই জায়গা থেকে সরে আসতে পারলাম না? শেখ হাসিনা কিন্তু এই কালো টাকার ক্ষমতার উপরে ভর করে নিজেকে সুশাসনের প্রতীক হিসেবে প্রচার চালাতে দেখেছি। ভবিষ্যতেও তো তাই, তাহলে একই পথে হবে, যেহেতু আমরা এখান থেকে বেরোতে পারছি না। কালো টাকা যায় কোথায়? হ্যাঁ, কালো টাকার গন্তব্য দেখতে হবে আমাদের। টাকার রং তো আর কালো হয় না। হ্যাঁ, আরেকটা বিষয় হলো যে আপনার টাকার উৎসটা, কালো টাকা সৃষ্টি হয় কিভাবে। এখন আমরা যদি সৃষ্টির উৎস অথবা কিভাবে সৃষ্টি হয় সেটা যদি স্টপ না করতে পারি, তাহলে এটা কোথায় যাচ্ছে? এটা কি মানে ভালো খাতে যাচ্ছে, খারাপ খাতে যাচ্ছে, উৎপাদনশীল খাতে যাচ্ছে, অনুৎপাদনশীল খাতে যাচ্ছে, রাজনৈতিক দুর্বৃত্তপনায় ব্যয় হচ্ছে, এটা কোনোটা আপনি কন্ট্রোল করতে পারবেন না। কারণ আপনাকে টাকা কি অনেক গুরুত্বপূর্ণ বিষয়। রাজনীতিতে টাকা অবশ্যই গুরুত্বপূর্ণ না, কিন্তু এটাকে অনিবার্য করে তোলা হয়েছে যাতে আপনার মতো আমার মতো ভাইয়ের মতো মানুষরা রাজনীতি নিয়ে না ভাবার আগেই চিন্তা করে যে এই আমার তো এন্ট্রি পয়েন্ট নাই, আমার পূর্ব শর্ত নাই। বাংলাদেশের রাজনীতিটা হয়ে গিয়েছে যে মানে এটা করে তোলা হয়েছে যে টাকা না থাকলে আপনি রাজনীতির কথা ভাববেনই না। ইভেন আমরা যখন ক্রাউড ফান্ডিং করছি আজকাল, আমরা যখন বলছি যে না আসলে আমি আমার পকেটের টাকা রাজনীতি করব না, আমি জনগণের টাকা রাজনীতি করব, জনগণের জন্য রাজনীতি করব, অনেকে এটা বিশ্বাস করতে পারছে না। জনগণের টাকায় রাজনীতি করবেন, জনগণের জন্য এটা কি আসলে?
আমাদের মূল জায়গাটা বুঝতে হবে যে উন্নত বিশ্বে, উন্নত গণতন্ত্রে মানে যে গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলো জনগণের জন্য যেই রাজনীতি, এই রাজনীতির যে ফান্ডিং, এই ফান্ডিংটা খুবই ট্রান্সপারেন্ট। সেখানেও আপনার কিছু জায়গা থাকবে, ব্ল্যাক হোল থাকবে সব জায়গায়, বাট ভিজিবল একটা ট্রান্সপারেন্সি তো আছে। কিন্তু আপনি কি প্রশ্ন করতে পারবেন যে এক একটা আপনার সংসদীয় আসনে নির্বাচন শুরু হওয়ার পূর্বে আপনার 10 থেকে 20 কোটি টাকা খরচ হয়ে যাচ্ছে, এই টাকাটা কি আসলে তার মানে ট্যাক্স দেওয়ার পর টাকা? সেটা কিন্তু আমরা প্রশ্ন করতে পারবো না, এবং সেই প্রশ্ন তোলাটাই হয়তো বা এখানে অপরাধ হয়ে দাঁড়াচ্ছে। কালো টাকার যেই আপনি নারায়ণগঞ্জের প্রশ্নটা উঠালেন, প্রতি বছর কালো টাকা সাদা করার বিধান আপনি বাজেটে রেখে দিয়ে আপনি সেই কালো টাকা বন্ধ করবেন কিভাবে? আপনি সরকারিভাবে বলছেন যে আপনি কালো টাকা আছে আপনার কাছে 50 কোটি, আপনি 10% হারে ফ্ল্যাট আপনি ট্যাক্স দেন, দিলে আপনি টাকা সাদা করে ফেলতে পারবেন। আমি সাদা করে মানে কি, ধরেন আপনি টাকাটা এতদিন প্রদর্শিত ছিল না, টাকার উৎসটা জানা ছিল না, আপনি 10% ট্যাক্স দেন, আপনার উৎস আর সরকার জিজ্ঞেস করবে না। এখন আপনি বলেন যে একজন যে ব্যাংকার, হ্যাঁ, একজন আপনার কর্পোরেটে যে চাকরি করছেন, একটা এমএনসিতে চাকরি করছেন ঢাকায় বসে, তারা আপনার বছর বছর 10 থেকে 20 লাখ টাকা ট্যাক্স দিচ্ছেন। একটা ইনকামের একটা আপনার ব্র্যাকেট পার হওয়ার পর তারা 30% 35% মতো ট্যাক্স দিচ্ছেন এই বাংলাদেশেই। আপনি সে যে তার বৈধ আয় প্রতি বছর 30% ট্যাক্স দিচ্ছে, আরেকজনের অবৈধ আয় তার আসলে থাকা উচিত জেলে, তার হওয়া উচিত শাস্তি, তাকে আপনি কি করছেন 10% আপনি ট্যাক্স দিয়ে পুরো টাকা আপনি বৈধ করে ফেলতে পারছেন, আর কোনো উৎস প্রশ্ন করা হবে না। এই সিস্টেম চালু রেখে তো আসলে কখনো আপনি কালো টাকার দৌরাত্ম বন্ধ করতে পারবেন না। পূর্বপ্রকার রাজনীতিবিদরা আপনার দুর্নীতিগ্রস্ত ছিল, এখনো দুর্নীতিগ্রস্ত আছে, কিন্তু দুর্নীতিগ্রস্ত থাকলেও তো একটা জনগণের একজন প্রতিনিধি, জনগণের কাছে মিনিমাম দায়বদ্ধতা আছে, একটা মানুষের আন্ডারে আপনাকে কাজ করতে হতো। কিন্তু গত 1.5 বছর ধরে আমলারা দেখছে যে তার সামনে জনগণ নাই, মানে জনগণের প্রতিনিধিরা বরং সবাই জেলে, কেউ যারা আসতেছে তারাও তাকে তোয়াজ করতেছে, কারণ তার সামনে তো কেউ নেই। ধরেন এখন আমাদের মূল সংকটটা কোথায়? মূল সংকটটা হলো জনগণের রাষ্ট্রে জনগণের প্রতিনিধিদের দ্বারাই শাসন পরিচালিত হতে হবে। এইটা যতক্ষণ পর্যন্ত নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত কালো টাকা হোক, সাদা টাকাই হোক, দুর্বৃত্তপনা হোক, সবগুলোই আপনার কোনো না কোনোভাবে হাজির থাকবে। আপনি যতক্ষণ পর্যন্ত জনগণের প্রকৃত প্রতিনিধি রাষ্ট্র পরিচালনা না আসবে ততক্ষণ পর্যন্ত রাষ্ট্রের যারা আপনার কলকবজা আছে, কলকবজাগুলো সবসময় রাষ্ট্রকে জিম্মি করে রাখবে। তাদের জিম্মিদশা থেকে মুক্ত করার জন্য জনগণের প্রতিনিধিদের মাধ্যমে সুশাসন নিশ্চিত করতে হবে। আমরা এখনো জিম্মি দশার মধ্যেই আছি। না, প্রকৃত রাজনৈতিক সংস্কার না হলে আমরা পাইনি। রাজনৈতিক সংস্কার, রাজনৈতিক সংস্কৃতির যদি গুণগত পরিবর্তন না হয়, আপনি টুটি ফাটা সংস্কার দিয়ে, রিফর্ম কমিশন দিয়ে, কিংবা আপনার এই 2 বছরের জন্য সংস্কার হবে, পরবর্তীতে আবার মানে এটা কি হবে? ধরেন আপনি যখন একটা ধরুন গাড়ি উল্টো পথে যাত্রা শুরু করেছে, আপনি তাকে ধরে রাখলেন, আপনি কতক্ষণ ধরে রাখতে পারবেন? আপনি যদি পথটা পরিবর্তন না করতে পারেন, আপনি যতক্ষণে ধরে রাখেন, আপনি 10 বছর ধরে রাখবেন, যেই মুহূর্তে ছেড়ে দিবেন সেই মুহূর্তে কিন্তু এটা কলাপস করবে। তো আমরা এমন অন্তর্বর্তীকালীন সরকার চাই না, এমন আপনার পরবর্তীতে যে গভর্নমেন্টের এমন গভর্নমেন্ট চাই না যারা একটা আপনার আপৎকালীনভাবে রাষ্ট্রকে ঠিক রাখার চেষ্টা করবে। আমাদের এখন রাষ্ট্রটা একটা বড় সংকটের মধ্যে আছে। এই সংকট থেকে যদি উদ্ধার হতে হয় আমাদের গতিপথ পরিবর্তন করতে হবে, আমাদের ট্র্যাক পরিবর্তন করতে হবে। একই বিষয়ে মোস্তফা কামাল আলাউদ্দিন যথেষ্ট চমৎকার বলেছেন, যৌক্তিক বলেছেন। একই বিষয় এখানে দেখেন আপনি বিষয়টা, রাজনীতিবিদদেরকে আমরা অন্তত দোষারোপ করতে পারি, জবাবও চাইতে পারি মাঝে না, দায় তো তাদেরই, বড় দায়। গণতন্ত্রে রাজনীতিবিদদের গালি দেন বা যাই করেন, দায় তাদেরই। আমলাদের যে হিসাবগুলো মাঝে মধ্যে আসে আমাদের সামনে, তারা একটা হিসাব কিন্তু দাখিল করে। আপনি খেয়াল করে দেখবেন আমলাদের প্রায় প্রত্যেকের শ্বশুরবাড়ি অত্যন্ত ধনী। তারা যে হিসাবপত্রটা সামনে, শ্বশুরবাড়ি থেকে তারা অনেক কিছু পান, স্বর্ণ পান, অনেক কিছু পান, গহনা পান, 1 টাকা দামে বিঘা কি বিঘা জমিনও পান। এই যে একটা গোঁজামিল, এই যে একটা রসিকতা, একটা মস্করা, সেটার অন্তত একটু লাগাম টানা সূচনা হতে পারে। আর রাজনীতিবিদরা যে কাজটা মাঠে ময়দানে করে ফেলেছেন, আপনি দেখবেন যে একটি লোক সে নিজেও দুর্নীতি চায় না, সে দুর্নীতি করেও না, কিন্তু সেও দেখবেন এক পর্যায়ে বিবেচনা করে মিস্টার এক্স বা ওয়াই প্রার্থী হয়েছে, লোকটা ভালো, শিক্ষিত, কিন্তু টাকা নাই। আপনি খেয়াল করে দেখেন কত বড় এক দুষ্ট প্রবণতা। লোক ভালো, শিক্ষিত, তাও ঠিক আছে, অসৎ না, কিন্তু তার তো টাকা নাই। এটা কিন্তু মারাত্মক নেগেটিভ, অর্থাৎ দোষ হিসাবে নির্ণয় করে মানুষ। তাহলে মানুষের মধ্যে যে মনোজাগতিক একটা তাড়না বা চাপ, মাইন্ডসেট তৈরি করতে পেরেছেন, এটার ফ্রন্ট লাইনে কিন্তু রাজনীতিবিদরা। তো যেহেতু তারা ঘা করেছেন, এখন এই ঘা শুকানোর অবদান রাখারও বড় দায়িত্ব তাদের। অন্তত এই অন্তর্বর্তীকালীন সরকার আমলে যদি অন্তত চর্চাটা শুরু করেন, তাহলে কিছু না কিছু ফল আসবে।
কিন্তু আমরা মাঝে মধ্যে যেসব আদৌ খবর এই দেখছি, চর্চাটি শুরু করবার মতো জি, মানসিকতা কি জনগণের আছে? জনগণের রাজনীতি মানসিকতা থেকে আলাউদ্দিন একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা বলেন যে টাকা নাই তার রাজনীতি নেই। নাই। এই ক্ষেত্রে আলাউদ্দিনেরও বড় একটা দায়িত্ব আছে, কারণ আলাউদ্দিনদের দায়িত্ব আলাউদ্দিন দায় নিবে, আলাউদ্দিনটা দায় নিবে, আমরাও নেব নাগরিক হিসেবে, আমরা নেব কিনা। যার টাকা নাই তাকে তো আমরা নেতা মনে করি না। এই মানসিকতা কিন্তু আমাদের তৈরি অর্থাৎ হয়েছে। এটা একটা মনোরোগ, রীতিমতো রোগ। এটি যত তো না মানসিকতা তার সবচেয়ে চেয়ে বড় রোগ। সংস্কার তো এই জায়গাটিতে জি, করতে হবে। অবশ্যই করা উচিত। তাদের কিন্তু এই বিষয়ে কিছু একটা তাড়না তারা তৈরি করেছেন, এরই মধ্যে তারা এগুলো বলছেন বিভিন্ন জায়গায়। আগে কিন্তু এভাবে বলা হতো অন্তত না। বলছেন তো। অন্তত বলছেন তো, একটা তাড়না তৈরি করছেন, একটা চাপ দিচ্ছেন। তারা যদি এই চাপ অব্যাহত রাখেন, একেবারে বিফলে যাবে সেটা আমরা মনে করতে পারি না। কিন্তু তারা কি এই চাপ কন্টিনিউ করতে পারবেন? নাকি নিজেরাও সামিল হয়ে যাবেন, ওই আশঙ্কা আমাদের মধ্যে তৈরি হয়েছে। আবার তারা তো একটা শব্দও ব্যবহার করে, নতুন বন্দোবস্ত। বড় সুন্দর শব্দ, কিন্তু শুনতে ভালো লাগে, খুবই ভালো লাগে। তো এই নতুন বন্দোবস্তর মধ্যে যেন পুরনো ছায়া না থাকে। আমাদের যে প্রথাগত রাজনৈতিক দলগুলো, তারা একটা কালচার তৈরি করেছেন। আপনি শিরোনামে এনেছেন নারায়ণগঞ্জের কথা। আসলে নানানগঞ্জে এইসবে চলছে, কিন্তু এখনো শুধু নারায়ণগঞ্জ না, নানানগঞ্জে এগুলো চলছে। তারুণ্যকে সহ্য করতে অনেকেই পারেন না। তো আবার তারুণ্যেরও এখানে সতর্ক থাকার দরকার আছে, যে যেহেতু আমাদেরকে অনেকে সহ্য করতে পারবেন না, আমাদের বিরুদ্ধে যেন অভিযোগগুলো না আসে। আর যারা ব্যবস্থা নিচ্ছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে এই কথাটুকু বলতেই হচ্ছে যে ব্যবস্থাটা ব্যবস্থার মতো যেন হয়। এমন যেন না হয়, এটা আমরা বলি এভাবে, শিক্ষকরা পড়াতেন যে এক ছাত্র তার শিক্ষকের গায়ে হাত তুলে ফেলছে, এখন শাস্তি দেওয়া হয়েছে 20 টাকা জরিমানা, সে এবার 2 বার তুলে 40 টাকা দিয়ে দিল যে আমি আরেকবার তুলব। যেন এই ধরনের মামুলি বা মলম মাখা না হয়, সেটা যেন একটু পোক্তভাবে হয়, টেকসইভাবে হয়। তারা ক্ষমতায় আসবে কি আসবে না সেটা ভিন্ন জিনিস, কিন্তু বাংলাদেশে চাপ তৈরি করা, বিভিন্ন দুর্বলতাগুলো তুলে ধরা, এনসিপি যেটা করেছে এই পর্যন্ত বা এখনও করছে, অবশ্যই এটাকে ইতিবাচকভাবে দেখতে হবে। এনসিপি যেটা কৌশলগত হোক অথবা অভিজ্ঞতার কারণে হোক, কখনো কখনো আমরা খেয়াল করছি খেয়ে হারিয়ে ফেলছে, অথবা টেন্স ধরে রাখতে পারছে না। যেই দুষ্ট চর্চা থেকে একটা 5 আগস্ট ঘটেছে বা তারা ঘটিয়েছেন, আমি বলবো কৃতিত্বের অংশ হিসাবে, তাদের আরও বেশি উপলব্ধির দরকার আছে যে কেন এইভাবে পতন হয়, কেন এক কাপড়ে দৌড়াতে হয়, কেন লুঙ্গি ড্যান্স দিয়ে পালাতে হয়, কেন সীমান্তে লাশ হয়ে পড়ে থাকতে হয়, কেন ধরা পড়তে হয় আধমরা মাছের মতো, কেন ধরা পড়ার পর কলা পাতায় শুয়ে থাকতে হয়। এই উপলব্ধি কিন্তু যারা ঘটিয়েছেন, নায়ক যারা, তাদেরও উপলব্ধির বিষয় আছে। আর যারা পালিয়েছেন তারাও যদি উপলব্ধি করতেন সবার জন্য ভালো হতো, কিন্তু তারা উপলব্ধি করবেন না। ওই বার্তা তারা নিয়মিত দিচ্ছেন, কিন্তু তাদের উপলব্ধি করার বিষয় আছে। আলাউদ্দিন মোহাম্মদ, একই বিষয়ে কামাল ভাই যে আলোচনা করলেন, বাংলাদেশের এখন কিছু রাজনৈতিক দল আছে, আপনি তাদের ব্যাপারে কিছুই বলতে পারবেন না। যদি বলতে হয় আপনাকে ইতিবাচক বলতে হবে। যদি কোনো কিছু তাদের নেতিবাচক অথবা মানে গঠনমূলক সমালোচনাও করা যাবে না। আপনি সমালোচনা যদি সত্যই বলেন, এই সত্যটা তারা মেনে নিতে চায় না। আপনার গত কুরবানির হাট তো রাজনৈতিক দলের বিষয় নয়। কুরবানির হাট এটা স্থানীয় প্রশাসন, ব্যবসায়ীরা, তারা সেখানে দরপত্র দিবেন, দরপত্র যারা হাইয়েস্ট বিডার তারাই তো পাবেন। কিন্তু আমরা কি দেখেছি? আমরা দেখেছি আপনার প্রশাসককে জিম্মি করে সব জায়গায় আপনার একটা নির্দিষ্ট দল তারা হাটগুলো নিয়ে নিয়েছে। ক্ষতিগ্রস্ত কারা হলো? ক্ষতিগ্রস্ত দেশের জনগণ। আসলে যদি একটা হাট 6 লক্ষ টাকায় আপনার নিয়ে নিয়েছে, এটা হয়তো বা আপনার কম্পিটিটিভ বিডিংয়ে গেলে এটা 12 লক্ষ টাকা যেত, 20 লক্ষ টাকা যেত। এই টাকাটা কারা পেত? এই টাকাটা তো সরকারের রেভিনিউ, যেই সংকট আমাদের মৌলিক সংকট বাংলাদেশ রাষ্ট্রে কোথায়, যে সরকারের রেভিনিউ কালেকশন অথরিটি অথবা মেকানিজম খুবই দুর্বল। মানে আমরা যে বিভিন্ন জায়গায় সরকারকে গালিগালাজ করি, সরকারের সাথে তো পয়সা নেই। কেন পয়সা নেই? এই যে আপনি ইনফরমাল যে ইকোনমি, মানে আমরা মূল সংকট কোথা রাজনীতির অথবা এই রাষ্ট্রের মূল সংকট কিন্তু এইটাই যে ফর্মাল ইকোনমি এখানে খুব কম, যেখান থেকে সরকার ট্যাক্স নিতে পারে। আর ইনফরমাল ইকোনমি, ইনফরমাল লেনদেন, ট্রানজ্যাকশন এত বেশি যে এটা আসলে রাজনৈতিক দলগুলো যার হাতে ক্ষমতা আছে তার হাতে এটা চলে যায়। আমরা নতুন বন্দোবস্ত বলতে আসলে কি বুঝাচ্ছি? যদি অর্থনীতির ক্ষেত্রে বলেন, আমরা অর্থনীতির ক্ষেত্রে এটা বলবো যে একটা ছোট মুদির দোকানদার, তাকেও গভর্নমেন্ট রিকগনাইজ করবে যে হ্যাঁ তুমি এখানে এই ছোট স্কেলে আছে। তার কাছ থেকে যদি সরকার 5 টাকা ট্যাক্স নেওয়ার হয় 5 টাকা নেবে, যদি মনে ট্যাক্স দরকার নাই তাহলে ট্যাক্স নিবে না। বিষয়টা হলো যে ওখানে একজন পুলিশ এসে 100 টাকা নিয়ে যাবে, ওখানে একজন পুলিশের সাথে একটা স্থানীয় রাজনৈতিক দলের একজন এসে আরো এই 100 টাকা ভাগ বসাবে। এই যে একটা সিস্টেম চলছে, এই সিস্টেমের সবচেয়ে বড় ভুক্তভোগী কারা? ভুক্তভোগী এই দেশের জনগণ। আমরা আসলে এটা, এই জনগণের মধ্যে আপনি আছেন, আমি আছি, ইভেন যেই দলের হাতে
এই ব্যবস্থাটা কক্ষিগত হয়েছে এই দলের নেতাকর্মীরাও আছে, তারা তো সবাই তো আর সেই আপনার এই কালো টাকার বেনিফিট, এটাও কিন্তু কালো টাকার বড় উৎস, কালো টাকার বেনিফিশিয়ারি না। তাহলে আমাদেরকে যেই দলকে আমরা ভোট দিচ্ছি, যারা সমর্থক, যারা রাজনীতি করি, দলের কর্মী, তাদেরকেও বুঝতে হবে যে আমি এই দলের মাধ্যমে অথবা এই বন্দোবস্তের মাধ্যমে যে রাষ্ট্রটা পেতে যাচ্ছি, এই রাষ্ট্র শেষ পর্যন্ত আমার সন্তানের শিক্ষার ব্যবস্থা করতে পারছে না, আমার বুড়ো বয়সের চিকিৎসার জন্য এই রাষ্ট্র কিছুই দিতে পারছে না। কেন? কারণ রাষ্ট্রটাকে আমরা এমন একটা জায়গা রেখেছি, এদেশের প্রতিটা প্রাইভেট সংস্থা, প্রতিটা প্রাইভেট সিটিজেন, দে আর ভেরি রিচ, তাদের বাড়ি একটা গেটের দাম আপনাকে সরকার অফিস চালানোর খরচ হয়ে যায়। কিন্তু দেখা যায় এই প্রাইভেট সিটিজেন অথবা আমি নর্মাল সিটিজেন যখন পাবলিক সেক্টরে যায়, সরকারের দায়িত্বের জায়গায় যায়, গিয়ে দেখে সরকার গরিব ফকির, সরকারের কিছুই নেই দেওয়ার মতো। এই সিস্টেমটা কেন হয়েছে? এই কারণে হয়েছে যে আমাদের রাজনৈতিক দলগুলো যখন ক্ষমতায় থাকে তারা চায় না রাষ্ট্র কাজ করুক, তারা চায় আমি এখন রাজনৈতিক দল, তো আমার হাতে তো অনেক জনগণ আছে, আমরাই দেশ চালাবো, সরকার বলে কিছু নাই, যতদিন আমি আছি ততদিন আমি সরকার, আমার নেতাকর্মীরা সরকারের অংশ। আপনাদের সাথে এটাই জামাতের বেঁধে গেল কেন? না, জামাত এইটাই প্রশ্ন উত্তরে আসছি। মানে ফেসিজম বলতে আপনার প্রোগ্রামের তো ফেসিবাদের দিনলিপি, ফেসিবাদ ওইটাই যেটা আসলে রাষ্ট্রকে নাই করে দেয়। না, মানসিকতা, হ্যাঁ এটাই মানসিকতা, রাষ্ট্রকে নাই করে দেয়। রাষ্ট্র যে একটা প্রতিষ্ঠান, যখন আপনি আপনার চেয়ারটায় বসে আছেন, এটার যে একটা ওজন আছে, এটার যে একটা গঠনতন্ত্র অনুযায়ী আপনার কিছু পাওয়ার আছে, এটাকে মানে না। সে মনে করে আমার হাতে ম্যান্ডেট আসছে, মানে হোলিস্টিক ম্যান্ডেট চলে আসছে, এখানে আর কারো কোনো স্পেস নাই। মানে এটা আমাদের যেটা গরুর বাজারের ক্ষেত্রে ঘটেছে। জামাতের সাথে যে আমাদের ব্যাপারটা দেখেন, আমরা কি বলেছি, আমরা বলেছি আপনারা তো তাদের সন্তান, ধরেন না, এই যে একটা বিষয় বলছেন, ঠিক আছে, আপনার মন্তব্যের প্রতি আমি শ্রদ্ধা রেখেই বলি। এখন ধরুন আপনি সাদা শার্ট পরে আছেন, তাদের দাবি আপনি সাদা শার্ট পরে আছেন, আমি কি বলবো এই শার্টটা সাদা না কালো? এটা তো আপনি আমাকে বলার দরকার নেই। আপনি সাদা শার্ট পরে আসছেন, আমি যদি আপনাকে এই শার্ট নিয়ে কমেন্ট করতে হয়, আমি বলবো আপনি সাদা শার্ট পরে আসছেন। ভাই রঙিন শার্ট পরে আসছেন ইন্দোনেশিয়ান স্টাইলে, আমি বলবো ভাই রঙিন শার্ট পরে এসেছেন। এখন জামাতের যে রাজনীতি, বিএনপির যে রাজনীতি, আমি তারা কি রাজনীতি করে, আমি যখন বিশ্লেষক হই, আমি যা রাজনীতি করে তাই তো বলবো, নাকি আমি তারা কি চাই সেটা বলবো? এখন তারা যদি মনে করে যে জাতীয় ঐক্যমত্য হলো সেইটা, যেটা হলো যে আমি যেটা চাই সবাই এটাই বলবে, এটা তো ঐক্যমত্য হলো না আসলে। ইভেন জুলাই সনদের কথাই যদি বলেন, অনেকেই মনে করে যে জুলাই সনদ আমরা স্বাক্ষর এখন পর্যন্ত না করার কারণে হয়তো রাষ্ট্র ভেস্তে গেছে। ব্যাপারটা তো এটা না। আসলে আমাদের ভেদ বুদ্ধি রাখা এবং ভেদ বুদ্ধি নিয়ে রাষ্ট্র এই পরিচালনা অংশগ্রহণ করা, এইটা হলো রাষ্ট্রকে সঠিক পথে রাখে। সো জামাতের ব্যাপারে আমাদের নেতা যেটা বলেছেন, উনি জামাতকে কিছুই বলেন না। উনি যেটা বলেছেন, জামাত উচ্চকক্ষে পেয়ার যখন সবাই এগ্রিড হয়ে গিয়েছে, এই সময় নিম্নকক্ষে পেয়ারের দাবিটা সর্বান্তকরণে একটা হোলিস্টিক দাবি হিসেবে নিয়ে আসার মাধ্যমে যেটা হয়েছে, উচ্চকক্ষে পেয়ারের দাবিটা সামহাও আপনার এই বিতর্ক থেকে উঠে গিয়েছে। এবং যেটা হয়েছে, তারা যেই পয়েন্টে ছিলেন সেই পয়েন্টে শেষ পর্যন্ত থাকেননি। কি করেছেন শেষ পর্যন্ত? তারা যখন মানে কার্যত, মানে একটা হলো যে লিপ সার্ভিস সবসময় বলে যাচ্ছেন, কিন্তু যখন সাইন করার প্রসঙ্গ আসছে, যখন সরকারের সাথে কাজ করার প্রসঙ্গ আসছে, অথবা নির্বাচন নিয়ে বলেন, আপনি পিআর বলছেন, অন্যদিকে তিনি সবসময় প্রার্থীদের বসে আসছেন, এই যে দ্বিচারিতা, এই দ্বিচারিতাটা যখন আমাদের আহ্বায়ক উন্মোচন করেছেন, তখন তাদের খুব কষ্ট হয়েছে। তারা কিন্তু সেটা বলে না যে যিনি যা বলেছেন তা ঠিক বলেছেন, তারা সেটা বলছে যে এই ছেলেটাকে অনেক স্নেহ করি, এ আমার ছোট ভাইয়ের মতো, এ আমার সন্তানের মতো। ব্যাপারটা এটা না, ব্যাপারটা হলো যে সাবস্টেন্স কি, বক্তব্য কি। আপনি বক্তব্য নিয়ে আলাপ করেন, আপনি বক্তব্য নিয়ে আলাপ করছেন না, আপনি সম্পর্কের কথা বলছেন। যদি একই জিনিস আপনার, যেটা আমরা বলি ব্যক্তি আক্রমণ, পৃথিবীর কোথাও কোনো সংস্কৃতিতে ব্যক্তি আক্রমণ গ্রহণযোগ্য না। এখন আপনি যখন আপনার সমালোচনা অথবা কোনো মন্তব্য যখন বিপক্ষে যায়, আপনি ব্যক্তির স্নেহের জায়গা থেকে আপনি দাবি করছেন, মানে আবেগের জায়গা নিয়ে, আবেগের জায়গা। রাষ্ট্র তো আবেগ দিয়ে চলে না। অবশ্য সালাউদ্দিন সাহেব আরেকটা আসপেক্টে বলছেন, রাষ্ট্র আবেগ দিয়ে চলে না। রাষ্ট্র সৃষ্টি হয় আবেগ দিয়ে, এটা সত্য, কিন্তু রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে চলে না। আমরাও কিন্তু তরুণরা এটা বুঝি যে 5 আগস্টের মতো ঘটনা আবেগ দিয়ে সৃষ্টি হয়, কিন্তু 5 আগস্টের পরবর্তী যে পরম্পরা এবং 5 আগস্টকে যে ফিরিয়ে না আনা, সেটা কিন্তু আবেগ দিয়ে ঘটে না, সেটা কিন্তু মস্তিষ্ক দিয়ে ঘটতে হয়, সেটা কিন্তু সুচিন্তিত। বিবেক বলে কিছু নাই। আপনি বিবেক বলে কি বলছেন? আবেগ বিবেক এগুলো তো আপনার মানে এগুলো খুব ভাসমান ল্যাঙ্গুয়েজ। রাষ্ট্র পরিচালনা সুস্পষ্ট আইন দিয়ে, চুক্তি দ্বারা, এই চুক্তিকে রেসপেক্ট করতে। বিবেক যদি বলে চুক্তি সঠিক না, অনেকের বিবেক বলছে গণতন্ত্র এখানে সঠিক না, আপনি কি মেনে নেবেন? বিবেক বলে কিছু নাই। আপনার বিবেক ওখানে হারিয়ে যাবে, যখন রাষ্ট্র হয়ে যাবে তখন বিবেক হারিয়ে যাবে। আপনি রাষ্ট্রের যে আইন কানুন আছে, পারলে আইন কানুন চেঞ্জ করেন, কিন্তু আইন কানুন চেঞ্জ না করে বিবেক বলছে বলে এটা করা যাবে না। রাষ্ট্র সুনির্দিষ্ট কিছু আইনি কাঠামোর মধ্য দিয়ে চলে। এখন এটার বাইরে আসলে কিছু নাই। সো যেটা বলছেন আবেগ বিবেক,
আমরা রাজনীতি করতে এসেছি, আমরা রাষ্ট্রকে সঠিক পথে রাখতে এসেছি। আপনি সঠিক কাজ করবেন না, আপনি রাষ্ট্রকে নিয়ে, আপনি ঐকমত্য কমিশনকে নিয়ে, সংস্কার নিয়ে ছিনিমিনি খেলবেন এবং জনগণের ভোগান্তির সৃষ্টি করবেন, জনগণের ন্যায্য পাওনা থেকে জনগণকে বঞ্চিত করে আপনি আপনার রাজনৈতিক স্টেক বাড়াবেন। এটা তো রাজনীতি না, এটা রাষ্ট্রের জন্য সহায়ক না, এটা জনগণ এই জন্য জীবন দেয় নাই। এই কথাটা আমরা বলেছি, বলে যাব। এটা যদি জামাত তার গায়ে নেয় এটা তাদের ব্যাপার, যদি বিএনপি গায়ে নেয় তাদের ব্যাপার, এটা যদি মোস্তফা ভাইরা গায়ে নেয় তাদের ব্যাপার। আমাদের জায়গা হলো, এটাই আপনাদের ফিলসফি, এটাই হওয়া উচিত। আমরা মনে করি যে, আমি মনে করি যে সকল রাজনৈতিক দল এবং সচেতন মানুষের সবার আগে বাংলাদেশের অস্তিত্ব রক্ষা এবং বাংলাদেশের জনগণের কাছে দায়বদ্ধতা নিশ্চিত করতে হবে। আমাদের সময় স্বল্পতার কারণে আসলে আলাউদ্দিন মাহমুদ আমাদের শেষ করতে হচ্ছে। ধন্যবাদ। আমরা আরেকদিন আলোচনায় শুনবো আরো বিস্তারিত। ধন্যবাদ আপনাকে, ধন্যবাদ মোস্তফা কামাল আপনাকেও। প্রিয় দর্শক, 24-এর ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথির সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।